বৃদ্ধাশ্রমের সামনে যখন গাড়িটা এসে থামল, ভিতর থেকে প্রথমে নেমে এলো একটি যুবক। তারপর আস্তে আস্তে নামলেন এক বৃদ্ধা। যুবকটি বলল, মা, আমার হাতটা ধরে ভিতরে চলো। বৃদ্ধা করুণ হেসে বললেন, অনেকটা পথ তো একাই হাঁটতে হবে বাবু। থাক না, একটু একা হাঁটার অভ্যাসটা এখন থেকেই রপ্ত করি। এই বলে তিনি গেটের ভিতরের দিকে এগিয়ে গেলেন। বৃদ্ধা সীমাদেবী সুপুত্র মনীষ এবার মাথা নিচু করে এগিয়ে গেল অফিসের দিকে। সব ফর্মালিটি পূরণ করার পর মার কাছে গিয়ে বললেন, মা, আমি আসছি, তুমি সাবধানে থেকো। প্রত্যেক ছুটিতে আমি আসব তোমার সাথে দেখা করতে। সীমাদেবী মৃদু হেসে বললেন, না বাবু, অত কষ্ট করিস না। তুই বরং ওই দিনগুলো বৌমাকে নিয়ে ওর মায়ের কাছে যাস, বৌমা খুশি হবে। তুই এবার আয়। মাথা নিচু করে বেরিয়ে গেল মনীষ আশ্রম থেকে। এরপর কেটে গেল 2 বছর। আগে আগে মনীষ মাসে 2-1 বার আসতো, কিন্তু এখন কমে বছরে 2-1 বার দাঁড়িয়েছে। কি করবে সে? মায়ের দাম যে একটা সময় পর খুব কমে যায় সন্তানের কাছে। মনীষও তাই একই পথের পথিক হয়েছে। আজ বৃদ্ধাশ্রমে একজন অতিথি এলেন। ছেলে এসে নামিয়ে দিয়ে গেল। সীমাদেবী এক মনে আসন সেলাই করছিলেন। আর এক সহযাত্রী নীরার কথায় অল্প হাসলেন তিনি। মুখ না তুলেই সুশ্রুততে মনোনিবেশ জানিয়ে রেখে তিনি বললেন, অতিথি বলো না নীরা, বলো নিজের বাড়িতে আসলেন। আমরা তো এতদিন পরের বাড়িতে ছিলাম, তাই তো শেষ বয়সে বাসা পরিবর্তন করতে হয়। যাক, নতুন একটা সহযাত্রী পেলাম। তা মহিলা না পুরুষ বন্ধু এলো গো? নীরাদেবী বললেন, মহিলা গো সীমা। কি যেন নাম ভদ্রমহিলার? ও হ্যাঁ, মনে পড়েছে, কণিকা রায়। নামটা শুনে একটু চমকে গেলেন সীমাদেবী। ভাবলেন, এক নাম পৃথিবীতে কত। আমার ভাবনা ভুল। এর কিছুক্ষণ পর নতুন সদস্যর আগমন ঘটল। সবাই তাকে অভ্যর্থনা জানালেন। শুধুমাত্র সীমাদেবী আজ থমকে গেলেন। এ কি দেখছেন তিনি? এ তো তার বৌমার নিজের মা, কণিকা দেবী। একসময় এনার কথাতেই তো তার বাড়ির সব কিছু পাল্টে গেছিল। বৌমা প্রথম সব মানিয়ে নিলেও একমাত্র মা কণিকা দেবীর পরামর্শেই সব দিন দিন পাল্টে যেতে লাগলো, এবং কণিকা দেবীর কুমন্ত্রণাতেই আজ তার নিজের ছেলে আর বৌমা তার নিজেকে বাড়ি থেকে তাড়িয়ে সীমাদেবীকে এখানে নির্বাসন দিয়েছে। এগিয়ে গেলেন সীমাদেবী, বললেন, কি ব্যাপার বিয়ান, আপনি এখানে? আমি না হয় ছেলেকে উপযুক্ত শিক্ষা দিতে পারিনি, কিন্তু আপনার জায়গা তো এখানে হওয়ার কথা নয়। কেঁদে ফেললেন কণিকা দেবী। বললেন, বেয়ান, আমার ছেলে বিয়ে করেছে। বউ আমাকে 2 চক্ষে দেখতে পারে না। ওদের সংসারে আমি বাড়তি এখন, তাই আজ এখানে দিয়ে গেল। আমার ক্ষমা করুন আপনি। আজ আমার জন্যই আপনি এখানে। ভগবান সব হিসাব ঠিক কষে রাখেন। আমাদের শুধু একটু ডানা ঝাপটাতে দেন। এই বলে তিনি হাউ হাউ করে কেঁদে ফেললেন, সীমাদেবীকে জড়িয়ে ধরে। মনীষের ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখল বৃদ্ধাশ্রমের নাম্বার। 7-5 না ভেবেই ফোনটা তুলল সে। হ্যালো বাবু, কেমন আছিস রে? অনেক দিন আসিস না, তাই ফোনটা করলাম রে। মা, তোমার শরীর ঠিক আছে তো? ও
ওই ব্যস্ত থাকি তাই যাওয়া হচ্ছে না। শোন না, বৌমাকে একটু ফোনটা দে তো, একটু কথা বলবো। আচ্ছা ধরো, দিচ্ছি। কি গো, শুনছো? মা কথা বলবে, এসো তো এইদিকে। রান্নাঘর থেকে আওয়াজ এলো, আসছি। তাড়াতাড়ি এসে ফোনটা নিয়ে বলল, কে গো মা? হ্যাঁ, আমার মা। মুখটা বেজার মতো করে। ওহ ধুর, আমি ভাবলাম আমার মা। কি করতে আবার আমার সাথে কথা বলবেন উনি? যত সব। কথা বলো না, দেখো না কি বলতে চাই। হ্যাঁ মা, বলুন। সীমাদেবী ফোনের ওপাশের বার্তালাপ এতক্ষণ সব শুনলেন। বৌমা নিজের মা নই বলে কি কথাও বলতে নেই? না, ঠিক তা নয় মা, আসলে কাজ করছিলাম তো। হ্যাঁ বৌমা, বুঝেছি। শোনো বৌমা, তুমি তো কোনো দিন এলে না আমার এই নতুন জায়গায়, তো এসো কাল একবার আমার নতুন বান্ধবীর সাথে আলাপ করতে, কেমন? উনি তোমার সাথে দেখা করতে চান একবার। আমার সাথে? সে আবার কি? না মা, আমার সময় হবে না। এসো বৌমা, তিনি খুব খুশি হবেন তোমাকে দেখলে। আরে আমার নতুন বান্ধবীর সাথে যে তোমার রক্তের সম্পর্ক গো, না এসে পারবেই না। আমার নতুন বান্ধবী তোমার মা যে আজ আমার এখানে এসেছে পাকাপাকিভাবে আমাদের সাথে থাকতে। তোমার দাদার সংসারে নাকি তার থাকার জায়গা হচ্ছিল না, তাই এখানে রেখে গেছে আজ। আজ আমার ব্যথায় তিনিও আজ সমব্যথী গো। আমার দোষেই যে তিনি আজ তোমাদের সংসারে আমাদের বুড়িগুলোর বড্ড বেশি ভারী হয়ে যায় গো। তাই তো আমাদের জায়গা হয় না। আশীর্বাদ করি মা, তোমাদের যেন তোমাদের বাড়িতেই আজীবন বাস করতে পারো। আজ রাখি বৌমা, অনেক কথা বলে ফেললাম। কাল এসো কিন্তু অবশ্যই, আমরা অপেক্ষায় থাকবো। এই বলেই ফোনটা কেটে দিলেন সীমাদেবী। সপাটে একটা থাপ্পড় এসে যেন পড়ল সীমাদেবীর বৌমার পায়েলের গালে, কিন্তু থাপ্পড়ের শব্দ আর দাগ কোনোটাই থাকে না, কিন্তু আজীবন তার রেশটাকে বহন করতে হয়।